প্রতিটা বড় সাফল্যের শুরু হয় একটা ছোট্ট প্রথম ক্লাস দিয়ে। আজ সেই গল্পের প্রথম পাতা লেখা হচ্ছে তোমাদের হাতে। এসএসসি জিডির উর্দি গায়ে জড়ানো স্বপ্ন যারা দেখছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি। শুধু একটা ক্লাস নয়, এটা একটা নতুন শুরু, একটা প্রতিজ্ঞা। তিল, তিল করেই কিন্তু পাহাড় হয়। তাহলে আজকে চলো সেই তিল রাখার প্রথম ক্লাসটি আমরা শুরু করছি। আজকে আমরা শুরু করছি এসএসসি জিডি জিকে-জিএস ক্লাস 1। কোন গভর্নর জেনারেলের আমলে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল? কোন গভর্নর জেনারেলের আমলে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস এর আমলে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? ১৭৬১ সালে। মনে রাখবে, পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু ১৭৬১ সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? মারাঠা বনাম অহমদ শাহ আবদালী। তাহলে মারাঠা বনাম অহমদ শাহ আবদালীর ভিতরে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল ১৭৬১ সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সেটি হয়ে যাবে সমুদ্রগুপ্ত। তাহলে ভারতের নেপোলিয়ন কিন্তু সমুদ্রগুপ্তকে বলা হয়। কোন সুলতান লালকেল্লা শব্দটির পরিবর্তে দিল্লিতে লাল-ই-দিল্লি নির্মাণ করেন? তাহলে কোন সুলতান লালকেল্লা শব্দটির পরিবর্তে দিল্লিতে লাল-ই-দিল্লি নির্মাণ করেন? তিনি হয়ে যাবেন শাহজাহান। তাহলে শাহজাহান কিন্তু লাল-ই-দিল্লি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল বন্ধুরা? ১৯১৭ সালে। মনে রাখবে, চম্পারণ সত্যাগ্রহ ১৯১৭ সালে হয়েছিল। কোন ফসলের বিরুদ্ধে হয়েছিল এটা? চম্পারণ সত্যাগ্রহটি কোন ফসলের বিরুদ্ধে হয়েছিল? এটি হয়ে যাবে বন্ধুরা নীল উৎপাদন, যাতে আমরা করব না, নীল উৎপাদন করব না, এই উদ্দেশ্যেই কিন্তু চম্পারণ সত্যাগ্রহটি হয়েছিল। কত সালে? ১৯১৭ সালে। এই প্রতিটা সাল আর প্রতিটা বিপ্লবের কারণ কিন্তু বন্ধুরা পরীক্ষাতে বারংবার আসে। তাই এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট একটা ক্লাস। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বাতিল হয় কোন বছরে? ১৯০৫ সালে যে বঙ্গভঙ্গ আন্দোলনটা শুরু হয়েছিল, সেটা বাতিল হয়েছিল কোন সালে? সেটি হয়ে যাবে ১৯১১ সালে। তাহলে মনে রাখবে, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বাতিল হয়েছিল কোন বছরে? সেটি হয়ে যাবে ১৯১১ বছরে বা ১৯১১ সালে। মহাবীর কোন রাজবংশের সময় জন্মগ্রহণ করেন বলে ঐতিহাসিকবিদরা মনে করেন? তাহলে কি মহাবীর কোন রাজবংশের সময় জন্মগ্রহণ করেন বলে ঐতিহাসিকরা মনে করেন? সেটি হয়ে যাবে হর্যঙ্ক। তাহলে হর্যঙ্কের সময় কিন্তু মহাবীর জন্মগ্রহণ করেছিলেন, এইটা মনে করেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কর দাও নয়তো ভারত ছাড়ো স্লোগানটির পরবর্তীতে ১৯৪২ সালে প্রকৃত স্লোগান কি ছিল? তাহলে কর দাও নইলে ভারত ছাড়ো, এটিকে বদলে ১৯৪২ সালে কোন স্লোগানটি করা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ভারত ছাড়ো। তাহলে ভারত ছাড়ো কত সালে শুরু হয়েছিল মনে রাখবে? সেটি হয়ে যাবে ১৯৪২ সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গান্ধী-ডরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? গান্ধীজি এবং ডরাইনের ভিতরে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, এই যে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে। তাহলে গান্ধী আর ডরাইনের চুক্তিটি স্বাক্ষরিত হয় কোন সালে? সেটি হয়ে যাবে ১৯৩১ সালে। তাহলে মনে রাখবে, ১৯৩১ সালে কিন্তু গান্ধী-ডরাইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন মুঘল সম্রাটের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্যের ফরমান লাভ করে? তাহলে কোন মুঘল সম্রাটের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্যের ফরমান লাভ করে? কত সালে? ১৭১৭ সালে। সেটা হয়ে যাবে ফারুক শিয়ার। তাহলে ফারুক শিয়ার আমলে কিন্তু তোমার হচ্ছে ইংরেজরা যেটা হচ্ছে বাংলায় বাণিজ্যের ফরমান জারি করে ১৭১৭ সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আলেকজান্ডার ভারতে আক্রমণ করেন কোন ভারতীয় রাজার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন? তাহলে আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করেছিলেন, তিনি কোন রাজার বিরুদ্ধে আক্রমণে জয়ী হয়েছিলেন? সেটি হয়ে যাবে পুরুষ। তাহলে কিন্তু পুরুষ রাজার বিরুদ্ধে তিনি মানে আক্রমণ করেছিলেন ভারতে, এবং সেই যুদ্ধে তিনি জয়ীও হয়েছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সৈয়দ আহমদ খান কোন আন্দোলনের প্রবর্তক? তাহলে কি সৈয়দ আহমদ খান কোন আন্দোলনের প্রবর্তক? ইনি হয়ে যাবেন বন্ধুরা আলীগড় আন্দোলনের প্রবর্তক। তাহলে সৈয়দ আহমদ খান কোন আন্দোলনের প্রবর্তক? আলীগড় আন্দোলনের প্রবর্তক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন কত সালে পাস হয়েছিল? ১৮২৯ সালে। মনে রাখবে, সতীদাহ প্রথা আইন কিন্তু ১৮২৯ সালে পাস হয়। আর এই সতীদাহ আইনটি পাস করেছিলেন কে? তিনি হয়ে যাবেন লর্ড উইলিয়াম বেন্টিক। বন্ধুরা, এটা কিন্তু হয়ে যাবে ৮, ঠিক আছে? তাহলে ১৮২৯ সালে কিন্তু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ইন্ডিয়ান্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে? সেটা হয়ে যাবে মৌলানা আব্দুল কালাম আজাদ। তাহলে মৌলানা আব্দুল কালাম আজাদ কিন্তু ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন? কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন? সেটি হয়ে যাবে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে। তাহলে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? মনে রাখবে বন্ধুরা, ১৭৯৯ সালে হয়েছিল। তাহলে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, যেটি ১৭৯৯ সালে হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু টিপু সুলতান তিনি নিহত হয়েছিলেন। ঋগ্বেদের কোন মন্ডলে গায়ত্রী মন্ত্র পাওয়া যায়? তাহলে ঋগ্বেদের কোন মন্ডলে গায়ত্রী মন্ত্র পাওয়া যায়? সেটি হয়ে যাবে বন্ধুরা তৃতীয় মন্ডলে। তাহলে ঋগ্বেদের কিন্তু তৃতীয় মন্ডলে গায়ত্রী মন্ত্রটি আমরা পেয়ে থাকি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, চোল বংশের কোন রাজা শ্রীলঙ্কা জয়ী করেন? তাহলে চোল বংশের কোন রাজা শ্রীলঙ্কা জয় করেন? তিনি হয়ে যাবেন প্রথম রাজেন্দ্র চোল। তাহলে প্রথম রাজেন্দ্র চোল কিন্তু তোমার হচ্ছে চোল বংশের প্রথম রাজা, তিনি কিন্তু শ্রীলঙ্কা জয় করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন আইন দ্বারা ভারতের প্রথম কেন্দ্রীয় আইনসভা নির্বাচিত এবং প্রতিনিধিত্ব চালু হয়? তাহলে কোন আইন দ্বারা ভারতের প্রথম কেন্দ্রীয় আইনসভা নির্বাচিত এবং প্রতিনিধিত্ব চালু হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা মিন্টো মার্লে আইন ১৯০৯। তাহলে মিন্টো মার্লে আইন ১৯০৯ দ্বারা কিন্তু এই যে কেন্দ্রীয় আইনসভা নির্বাচিত এবং প্রতিনিধিত্ব, এটা চালু হয়েছিল।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে দ্রাবিড় কড়গম, দ্রাবিড় কড়গম প্রতিষ্ঠা কে করেন? দ্রাবিড় কড়গম প্রতিষ্ঠা কে করেন? ইনি হয়ে যাবেন ইবি রাজাস্বামী পেরিয়া। তাহলে ইবি রাজাস্বামী পেরিয়া কিন্তু দ্রাবিড় কড়গম প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? কোন সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? সেটি হয়ে যাবে 13ই এপ্রিল 1919। তাহলে 13ই এপ্রিল 1919 কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। উইংস অফ ফায়ার আত্মজীবনী কার লেখা? উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার লেখা? এটি হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। তাহলে এপিজে আব্দুল কালাম, যাকে আমরা মিসাইল ম্যানও বলে থাকি, সেই এপিজে আব্দুল কালাম তিনি কিন্তু উইংস অফ ফায়ার আত্মজীবনীটি লিখে গেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? আশা করি তোমরা সকলেই জানো ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়, সেটি হয়ে যাবে কেরালা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মূলত কোন প্রাণীর জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মূলত কোন প্রাণীর জন্য বিখ্যাত? সেটি হবে একশৃঙ্গ গন্ডার। তাহলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিন্তু এই একশৃঙ্গ গন্ডারওয়ালা প্রাণীদের জন্য বিখ্যাত। ভারতরত্ন পুরস্কার প্রথম কোন সালে চালু হয়েছিল? ভারতরত্ন পুরস্কার প্রথম কোন সালে চালু হয়েছিল? এটি হয়ে যাবে বন্ধুরা 1954 সালে। তাহলে ভারতরত্ন পুরস্কার প্রথম কবে চালু হয়েছিল? 1954 সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কাকে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কাকে দেওয়া হয়? সেটি হয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কাকে দেওয়া হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? সেটি হচ্ছে পরমবীর চক্র। তাহলে পরমবীর চক্র কিন্তু ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। পরের প্রশ্নটি হচ্ছে সুন্দরবনের জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? তাহলে সুন্দরবনের জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত এবং বিশেষভাবে সংরক্ষিত? সেটি হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে মনে রাখবে সুন্দরবন জাতীয় উদ্যান মানেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার তাদের জন্য বিশেষভাবে সংরক্ষিত এবং বিশেষভাবে সুরক্ষিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আরবিআই মানে তোমরা সকলেই জানো এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি কিন্তু বন্ধুরা মুম্বাই অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তিনি ছিলেন প্রতিভা প্যাটেল। তাহলে প্রতিভা প্যাটেল কিন্তু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ম্যাগসাইস পুরস্কার কোন দেশ প্রদান করে? তাহলে ম্যাগসাইস পুরস্কার কোন দেশ প্রদান করে? সেটি হয়ে যাবে বন্ধুরা ফিলিপাইন। তাহলে ফিলিপাইন কিন্তু এই ম্যাগসাইস পুরস্কার যেটা তোমরা এখানে ফটোতে দেখতে পাচ্ছ, এই ম্যাগসাইস পুরস্কার কিন্তু ফিলিপিন্স যেটা হচ্ছে তারা প্রোভাইড করে আরকি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আচ্ছা হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে খাজুরাহ মন্দির কোন রাজবংশ নির্মাণ করে? খাজুরাহ মন্দির কোন রাজবংশ নির্মাণ করেন? সেটি হয়ে যাবে চান্দেল রাজবংশ। তাহলে চান্দেল রাজবংশ কিন্তু এই খাজুরাহ মন্দিরটি তারা নির্মাণ করেছিলেন। এই যে খাজুরাহ মন্দিরের ফটো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? সেটি হয়ে যাবে তারাপুর, মহারাষ্ট্রে। তাহলে তারাপুরের মহারাষ্ট্রের তারাপুরে কিন্তু ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নীল নদের দান কাকে বলা হয়? নীল নদের দান কাকে বলা হয়? সেটি হয়ে যাবে মিশরকে। তাহলে মিশরকে কিন্তু নীল নদের দান বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদিত হয়? সেটি হয়ে যাবে কর্ণাটক। তাহলে ভারতের কর্ণাটকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে যেটি কফি সেটি উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেটি হয়ে যাবে ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সেটি হয়ে যাবে বন্ধুরা কেরালা। তাহলে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কিন্তু কেরালাতে অবস্থিত। ভারতের প্রথম আইটিআই কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম আইটিআই কোথায় স্থাপিত হয়? সেটি হয়ে যাবে খড়গপুর। তোমরা সকলেই জানো আইটিআই খড়গপুর কিন্তু খুব নামকরা একটি আইটিআই। তাহলে ভারতের প্রথম আইটিআই কোথায় প্রতিষ্ঠিত হয়? সেটি হয়ে যাবে আইটিআই খড়গপুর বা খড়গপুরে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেটি কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের সংবিধান রচনার সময় খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় সংবিধান রচনার সময় খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। তাহলে মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর কিন্তু খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা নীল নদ। এই যে তোমরা পাশে ফটো দেখতে পাচ্ছ, এটিই কিন্তু পৃথিবীর বৃহত্তম নদী যার নাম হচ্ছে নীল নদ। আচ্ছা বলো তো ভারতের বৃহত্তম নদী কোনটি? কমেন্টে জানিও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্যের সীমানা সর্বাধিক সংখ্যক রাজ্যের সাথে যুক্ত? ভারতের কোন রাজ্যের সীমানা যেটি সর্বাধিক রাজ্যের সাথে যুক্ত? সেটি হয়ে যাবে বন্ধুরা উত্তরপ্রদেশ। এই যে তোমরা দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ এই জায়গাটাতে, ঠিক আছে? এই যে এটি হচ্ছে উত্তরপ্রদেশ এবং অনেকগুলো রাজ্য কিন্তু উত্তরপ্রদেশের সাথে অ্যাটাচড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডোকান ট্রাম্প কোন ধরনের শিলা দ্বারা তৈরি? তাহলে ডোকান ট্রাম্প এই যে তোমরা দেখতে পাচ্ছ, ডোকান ট্রাম্প কোন ধরনের শিলা দ্বারা তৈরি? সেটি হয়ে যাবে ব্যাসেল্ট শিলা দ্বারা তৈরি বা আগ্নেয় শিলা দ্বারা। তাহলে কি ডোকান ট্রাম্প কোন ধরনের শিলা দ্বারা তৈরি? সেটি কিন্তু ব্যাসেল্ট বা আগ্নেয় শিলা দ্বারা তৈরি।
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? সেটি হয়ে যাবে বন্ধুরা ব্যারেন দ্বীপ, আন্দামান। ব্যারেন দ্বীপ, আন্দামানে কিন্তু ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি সেটি অবস্থিত। গোদাবরী নদী কোন সাগরে গিয়ে পড়ে? গোদাবরী নদী কোন সাগরে গিয়ে পড়ে? সেটি হয়ে যাবে বন্ধুরা বঙ্গোপসাগরে। তাহলে গোদাবরী নদী কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি উষ্ণ মানে পৃথিবীর বৃহত্তম মরুভূমি যেটি খুব উষ্ণ কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা সাহারা। তাহলে সাহারা মরুভূমি কিন্তু খুব উষ্ণ এবং পৃথিবীর বৃহত্তম মরুভূমি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? এই যে লেকটাক হ্রদের ফটো তোমরা হয়তো অনেকেই দেখোনি, দেখে নাও। সুন্দর লেকটাক হ্রদ। তাহলে এই লেকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হয়ে যাবে বন্ধুরা মণিপুরে। তাহলে ভারতের কোন রাজ্যে লেকটাক হ্রদ অবস্থিত? মণিপুরে অবস্থিত। মনে রাখবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পালঘাট গিরিপথ পশ্চিমঘাটের কোন ২ রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করে? এটি হয়ে যাবে কেরালা ও তামিলনাড়ু। তাহলে পালঘাট গিরিপথ কিন্তু কেরালা ও তামিলনাড়ুর ভিতরে যেটা হচ্ছে সংযোগ স্থাপন করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? এখানে দেখো ব্র্যাকেটে কি লিখেছে? সম্পূর্ণ ভারতীয় গতিপথ বিবেচনায়। তাহলে সম্পূর্ণ নদীটিই কিন্তু ভারতের উপর দিয়ে যাওয়া চলবে। তাহলে ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে এই ক্ষেত্রে গোদাবরী। তাহলে ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। সুন্দরবন বদ্বীপ কোন ২ নদীর মিলনে গঠিত হয়েছে? তাহলে সুন্দরবন বদ্বীপ কোন ২ নদীর মিলনে গঠিত হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা গঙ্গা এবং ব্রহ্মপুত্র। তাহলে সুন্দরবন বদ্বীপ কিন্তু গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মিলিত স্থানে তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? সেটা তোমরা সকলেই জানো তিব্বত মালভূমি। তাহলে এই যে হচ্ছে তিব্বত মালভূমি এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। পরের প্রশ্নটি হচ্ছে ভারতের কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে? ভারতের কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে? সেটি হয়ে যাবে পক প্রণালী। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রণালীটি এটাকে কিন্তু পক প্রণালী বলা হয়। তাহলে এই পক প্রণালী কিন্তু ভারত আর শ্রীলঙ্কাকে যেটা হচ্ছে পৃথক করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হয়ে যাবে বন্ধুরা ওড়িশা। তাহলে চিল্কা হ্রদ কিন্তু ভারতের ওড়িশাতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উত্তর ভারতের সমভূমি গঠনকারী প্রধান নদী ব্যবস্থা কোনটি? উত্তর ভারতের সমভূমি গঠনকারী প্রধান নদী ব্যবস্থা কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। তাহলে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র কিন্তু উত্তর ভারতের সমভূমি গঠনকারী প্রধান নদী ব্যবস্থা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর গভীরতম মহাসাগরের খাত কোনটি? পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত কোনটি? সেটা তোমরা সকলেই জানো। সেটা হচ্ছে মারিয়ানা খাত। তাহলে পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত হচ্ছে মারিয়ানা খাত। বলো তো মারিয়ানা খাত কতটা গভীর? আমাকে কমেন্টে লিখে জানিও। ভারতীয় সংবিধানের কোন ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকার বর্ণিত রয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকার বর্ণিত রয়েছে? সেটি হয়ে যাবে ৩২ নম্বর ধারায়। তাহলে মনে রাখবে ৩২ নম্বর ধারায় কিন্তু সাংবিধানিক প্রতিকারের অধিকার বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতি জরুরি অবস্থার ঘোষণা করতে পারেন কোন সংবিধানের ধারায় অনুযায়ী? তাহলে রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা ঘোষণা করবেন সেটি কোন ধারায় উল্লেখিত রয়েছে? সেটি রয়েছে বন্ধুরা ৩৫২ নম্বর ধারায়। তাহলে মনে রাখবে রাষ্ট্রপতি যখন জরুরি অবস্থা ঘোষণা করেন তখন কিন্তু তিনি ৩৭২ নম্বর ধারাটি উল্লেখ করেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যসমূহ কোন সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়? সেটি হয়ে যাবে ৪২তম সংশোধনীর মাধ্যমে। তাহলে ৪২তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই মৌলিক কর্তব্যসমূহটি এটা ভারতে এড করা হয়েছে। ৪২তম সংশোধনী কত সালে হয়েছিল? মনে রাখবে বন্ধুরা ১৯৭৬ সালে কিন্তু এই ৪২তম সংশোধনীটি করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাজ্যসভার সদস্য কার্যকালের বয়স কত বছর? তাহলে রাজ্যসভার সদস্যদের কার্যকাল বয়স কত বছর? সেটি হয়ে যাবে ৬ বছর। আর লোকসভার জন্য কিন্তু ৫ বছর। মনে রাখবে রাজ্যসভায় মানে ৬ বছর আর লোকসভা মানে হচ্ছে ৫ বছর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অর্থ বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কোন কক্ষের হাতে ন্যস্ত? তাহলে অর্থ বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কোন কক্ষ নেয়? সেটা হয়ে যাবে লোকসভা। তাহলে ভারতের নির্বাচন কমিশন সংবিধানের কোন ধারা দ্বারা প্রতিষ্ঠিত? ভারতের নির্বাচন কমিশন সংবিধানের কোন ধারা দ্বারা প্রতিষ্ঠিত? সেটি হয়ে যাবে ৩২৪ নম্বর ধারা। তাহলে সংবিধানের মানে ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর ধারা অনুযায়ী কিন্তু এই নির্বাচন কমিশন সেটি প্রতিষ্ঠিত করা হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে? তাহলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে? সেটি হয়ে যাবে বন্ধুরা ৭৩তম সংশোধনীর মাধ্যমে। তাহলে ৭৩তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটি আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়। ৭৩তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? মনে রাখবে ১৯৯২ সালে। তাহলে ১৯৯২ সালে কিন্তু এই যে হচ্ছে ৭৩তম সংবিধান সংশোধনীটি হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়া সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে? রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়া সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে? সেটি হয়ে যাবে ৬১ নম্বর ধারায়। তাহলে ৬১ নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়াটি সেটি সংবিধানে বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কম্প্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ করেন কে বা ক্যাগ?
ঠিক আছে? কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ এটি নিয়োগ করেন কে? এটি হয়ে যাবে বন্ধুরা রাষ্ট্রপতি। তাহলে ক্যাগ কিন্তু নিয়োগ করা হয় রাষ্ট্রপতির দ্বারা। রাজ্যপাল নিয়োগ করেন কে? রাজ্যপাল প্রতিটা রাজ্যের যে রাজ্যপাল থাকে সেই রাজ্যপাল নিয়োগ করেন কে? এটিও কিন্তু বন্ধুরা রাষ্ট্রপতি। মনে রাখবে রাজ্যপাল নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সমতার অধিকার সংবিধানের কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত বর্ণিত রয়েছে? সমতার অধিকার সংবিধানের কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত বর্ণিত রয়েছে? এটি হয়ে যাবে ১৪ নম্বর ধারা থেকে ১৮ নম্বর ধারা। তাহলে ১৪ নম্বর ধারা থেকে ১৮ নম্বর ধারাতে কিন্তু সমতার অধিকার সেটি বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি কোন ধারায় বর্ণিত রয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি কোন ধারায় বর্ণিত রয়েছে? সেটি হয়ে যাবে ৩৬৮ নম্বর ধারায়। তাহলে ৩৬৮ নম্বর ধারায় কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতির বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তাহলে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? সেটি হয়ে যাবে বন্ধুরা উপরাষ্ট্রপতি। তাহলে রাজ্যসভার সভাপতি কে হন বা চেয়ারম্যান কে হন? তিনি হয়ে যাবেন উপরাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স কত? সেটি হয়ে যাবে ৬৫ বছর। মনে রাখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের বয়স হচ্ছে 65 বা 65। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতে জাতীয় জরুরি অবস্থা এ পর্যন্ত কতবার ঘোষিত হয়েছে? ভারতে জাতীয় জরুরি অবস্থা এ পর্যন্ত কবার ঘোষিত হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা ৩ বার। ৩ বার কিন্তু এই জাতীয় জরুরি অবস্থাটি ঘোষিত হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবথেকে বড় গ্রন্থি হচ্ছে বন্ধুরা যকৃৎ বা লিভার। তাহলে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি যকৃৎ বা লিভার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহনকারী প্রোটিনের নাম কি? রক্তে অক্সিজেন পরিবহনকারী প্রোটিনের নাম কি? সেটি হয়ে যাবে হিমোগ্লোবিন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডিএনএ গঠন আবিষ্কার করেন কে? ডিএনএ এর গঠন সেটিকে আবিষ্কার করেন কে? ওয়াটসন ও ক্রিক। তাহলে ডিএনএ এর গঠন আবিষ্কার করেন কে? ওয়াটসন ও ক্রিক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পর্যায় সারণীতে কোন গ্রুপে নোবেল গ্যাসকে রাখা হয়েছে? পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবলের কোন গ্রুপে নোবেল গ্যাসকে রাখা হয়েছে? সেটি হয়ে যাবে গ্রুপ নাম্বার 18 কে। তাহলে গ্রুপ নাম্বার 18 তে কিন্তু এই যে নোবেল গ্যাস যেগুলো আছে He, Ne, Ar, Kl, Xc, Rn, Og, ঠিক আছে? এগুলোকে কিন্তু গ্রুপ নম্বর 18 এ রাখা হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সূর্যের সূর্যালোকের কোন রশ্মি ত্বকের ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে? তাহলে সূর্যালোকের কোন রশ্মি ত্বকে ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে? সেটি হয়ে যাবে অতিবেগুনি রশ্মি বা ইউভি রে। তাহলে সূর্যালোকের কোন রশ্মি ত্বকে ভিটামিন ডি উৎপাদিত হতে সাহায্য করে? সেটি হয়ে যাবে ইউভি রে। মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোথায় অবস্থিত? মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম হচ্ছে কিন্তু স্টেপিস। তাহলে মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম স্টেপিস আর সেটি কোথায় অবস্থিত? সেটি কিন্তু বন্ধুরা কানে অবস্থিত। মনে রাখবে কানে অবস্থিত। এই যে হাড়টি দেখছো এটিই কিন্তু স্টেপিস। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের সালোকসংশ্লেষে ব্যবহৃত সবুজ রঞ্জক পদার্থের নাম কি? উদ্ভিদের সালোকসংশ্লেষে ব্যবহৃত সবুজ রঞ্জক পদার্থের নাম কি? সেটির নাম হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল কিন্তু উদ্ভিদের সালোকসংশ্লেষে সাহায্য করে। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক কিন্তু বন্ধুরা হয়ে যাবে কিন্তু অ্যাম্পিয়ার। মনে রাখবে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। পর্যায় সারণীতে সবচেয়ে হালকা মৌল কোনটি? পর্যায় সারণীতে সবথেকে হালকা মৌল কোনটি? সেটি হয়ে যাবে হাইড্রোজেন। মনে রাখবে হাইড্রোজেন কিন্তু পর্যায় সারণীর সবথেকে হালকা একটি মৌল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানুষের স্বাভাবিক দেহ তাপমাত্রার ফারেনহাইট স্কেল কত? মানুষের স্বাভাবিক দেহে যে তাপমাত্রাতে থাকে সেটা ফারেনহাইটে কত? সেটি হয়ে যাবে 98.6। মনে রাখবে 98.6 কিন্তু সাধারণ তাপমাত্রা সেটা অবশ্যই তোমার হচ্ছে ফারেনহাইটে। ঠিক আছে? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে বন্ধুরা অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নিউটনের কোন সূত্রে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটি বর্ণনা করেন? তাহলে নিউটনের কোন সূত্রতে তিনি বলেছিলেন যে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে? সেটি হয়ে যাবে বন্ধুরা ৩য় সূত্র। তাহলে ৩য় সূত্রে কিন্তু বলেছিলেন প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক কি? সেটি কিন্তু কেলভিন। মনে রাখবে তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না এমন একটি অঙ্গাণুর নাম কি? তাহলে উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না এমন একটি অঙ্গাণুর নাম কি? সেটির নাম হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। মনে রাখবে কোষ প্রাচীর বা সেল ওয়াল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে স্ফিগোম্যানোমিটার। তাহলে স্ফিগোম্যানোমিটার কিন্তু মানে রক্তচাপ পরিমাপ করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবথেকে হালকা ধাতু কোনটি? সেটি হয়ে যাবে লিথিয়াম। তাহলে সবথেকে হালকা ধাতু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সিলভার কালারের এটি হচ্ছে লিথিয়াম। মানবদেহের কোন অঙ্গে ইনসুলিন উৎপাদন করে? মানবদেহের কোন অঙ্গ ইনসুলিন উৎপাদন করে? সেটি হয়ে যাবে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস কিন্তু মানবদেহে যেটা হচ্ছে ইনসুলিন উৎপাদন করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে শব্দর কোন মাধ্যমে ভ্রমণ করতে পারে না? শব্দ কোন মাধ্যমে ভ্রমণ করতে পারে না? সেটি হয়ে যাবে শূন্যস্থান বা ভ্যাকুয়াম। এইজন্য স্পেসে যারা যায় তারা কিন্তু সাথে করে ওয়াকি-টকি নিয়ে যায়। কারণ শব্দ হচ্ছে সেটা ভ্যাকুয়ামে তুমি শুনতে পারবে না বা ভ্যাকুয়ামে কিন্তু শব্দ শোনাও যায় না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ২০২৬ সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্বে আছেন? তিনি হয়ে যাবেন দ্রৌপদী মুর্মু।
তাহলে বন্ধুরা এই ছিল আমাদের সেরা ৯০টি জিকে/জিএস কোয়েশ্চেন যেগুলো কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেন আর এগুলো কিন্তু আগামী দিনে পরীক্ষায় ১০০% আসছে। তাই এগুলোকে একটু ভালো করে পড়ো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমার জিকে/জিএস এর দায়িত্ব কিন্তু ইন্ডিয়ান সাকসেস এডুকেশন এর। কারণ এই আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। আজ থেকে যদি তুমি মনে রাখো, আজকে যদি তুমি ১% এগিয়ে যাও, তাহলে কিন্তু ৩৬৫ দিনে ৩৬৫% এগিয়ে থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আগামী দিন দেখা হচ্ছে একটি দুর্দান্ত জিকে/জিএস ক্লাস নিয়ে। জিকে/জিএস ক্লাস পার্ট 2 উইথ সঞ্জিত স্যার।